শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রসঙ্গ ব্যাংকিং। আর এই বিষয়ে আলাপ করবার জন্য দুজন সম্মানিত অতিথি রয়েছেন স্টুডিওতে। রয়েছেন ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, বিনিয়োগ ও অর্থনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন প্রিমিয়ার ব্যাংকের এমডি জনাব খন্দকার ফজলে রশিদ। আমরা দুজন আলোচকের সাথে আলোচনা করব। দর্শক চাইলে আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। সেক্ষেত্রে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমে ডক্টর আলমগীর আলম, আপনার কাছে যে প্রশ্ন করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অর্থনৈতিক বিভিন্ন ইন্ডিকেটর এখন যে আছে সবকিছুই বেশ ঊর্ধ্বমুখী, ইতিবাচক আমরা বলছি, কিন্তু একটি জায়গায় যে বারবারই যেন উদ্বেগের ছাপ পড়ছে সেটি হচ্ছে আপনার যেই কাঙ্ক্ষিত বিষয় বিনিয়োগ, সেই বিনিয়োগের বিষয়। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাংকে অলস টাকা পড়ে আছে, কিন্তু বিনিয়োগ হচ্ছে না, বা সেই কাঙ্ক্ষিত যে বিনিয়োগ আমরা চাচ্ছি, যেই পরিমাণ বিনিয়োগের জন্য আমাদের যে গ্রোথ রেট দরকার সেই গ্রোথ রেটে যেতে পারবো, সেই ক্ষেত্রে মনে হয় সেরকম হচ্ছে না বা খানিকটা ভাটা পড়ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে বিনিয়োগের তো অনেকগুলো মাত্রা আছে। আমাদের বিনিয়োগের প্রথম যে বিনিয়োগটা হয় সেটা হচ্ছে ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট। ডোমেস্টিক ইনভেস্টমেন্টটা মূলত শিল্প খাতে হয়, এবং ভারী শিল্প এবং মাঝারি শিল্প বিনিয়োগের টোটাল যে ফিগার সেটিকে কিন্তু প্রভাবিত করে। এসএমই খাতে বিনিয়োগ তো যদিও অনেক সংখ্যায় বেশি হয়, কিন্তু ফিগারের দিক দিয়ে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। আমরা রিসেন্ট ট্রেন্ডে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, যদিও ব্যাংকিং খাতে ইন্টারেস্ট রেটটা আস্তে আস্তে কমছে, কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল ডিজিটে শিল্প ঋণ বা ইন্ডাস্ট্রি লোনগুলো আসেনি। বিশেষ করে ব্যবসায়ীদের যে লোনগুলো আর থাকে, সিসি, ওভারড্রাফট, এলসি, তারপর ঋণ, ব্যাংক লোন এগেনস্ট ইম্পোর্টেড গুডস, এ ধরনের যে লোনগুলো, প্লাস ইনভেস্টমেন্ট লোন, তারপর হচ্ছে আপনার যে মূলধনী যন্ত্রপাতি আমদানি লোন, এই লোনগুলোর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট এখনো কিন্তু 12 থেকে 14, 13, 15 পর্যন্ত এখনো রয়ে গেছে। তো যারা শিল্পপতি, যারা ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান ব্যবস্থা করেছে, তাদের যে রিটার্ন অর্থাৎ বিজনেস থেকে, সেটি কিন্তু সিঙ্গেল ডিজিটে। আমরা ইন্ডাস্ট্রি খাতে আমাদের দেশের যে প্রবৃদ্ধিও সিঙ্গেল ডিজিটে, এবং সাথে সাথে যে আমরা আপনার কাছে শুনবো। একজন সম্মানিত দর্শক আছেন। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর সরিষাবাড়ি থেকে বলছি। জি বলুন। গত 2 দিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বলতে যে বেকারদের আপনার উদ্যোক্তা হতে, কিন্তু আমাদের উদ্যোক্তা হতে তো কিছু টাকা পয়সা দরকার, ব্যাংক লোনের দরকার। কিন্তু আমরা ব্যাংকে গেলে তো ব্যাংক আমাদের একে অনেক হিসেব দেয়, কিন্তু আসলে আমরা যদি ব্যাংকে ঋণ না পাই তাহলে আমরা উদ্যোক্তা হবো কেমনে? এই বিষয়টা আমি আলমগীর স্যারের কাছে জানতে চাচ্ছি আর কি। চমৎকার প্রশ্ন, আমরা শুনছি। আচ্ছা, সরকার কিন্তু এই উদ্যোক্তা তৈরি করার জন্য কর্মসংস্থান ব্যাংক সহ বিভিন্ন বিশেষায়িত ব্যাংক এবং বিশেষায়িত লোনের ব্যবস্থা করেছে। কিন্তু আসলে সামগ্রিকভাবে আমরা যে লোনের ব্যাংকের যে পরিস্থিতি, সেটি হচ্ছে, ব্যাংক যদি কারো একটা সেটেলমেন্ট থাকে, এস্টাবলিশমেন্ট থাকে, তাদের যদি ভালো ফিক্সড অ্যাসেট থাকে, এবং তাদের যদি রানিং ক্যাপিটাল থাকে, অর্থাৎ যে টাকা আছে তাকে টাকা দিচ্ছে বারবার, এবং যার কারণে দেখা যাচ্ছে ব্যাংকগুলো সিন্ডিকেটেড লোন, তারপর আপনার গ্রুপ লোনগুলো, বা বিভিন্ন কয়েকটা ব্যাংক মিলে যে বড় বড় ফিগারের লোন, এছাড়া কর্পোরেট লোনগুলোর ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহিত। কিন্তু উনি যে লোনে ফোকাস করছে সেটি মূলত এসএমই টাইপের লোন, যারা উদ্যোক্তা তৈরি, ছোট ছোট উদ্যোক্তা তৈরির লোন। সেই লোনগুলোতে আসলে যদিও বাংলাদেশ ব্যাংকও বিশেষায়িত ফাইন্যান্সিং অপশন রেখেছে, এবং স্কিটি, বিসিক তাদের উদ্যোগে, তাদের সহযোগিতার মাধ্যমে কিছু লোনের অপশন আছে, কিন্তু লোনটা আসলে পাওয়া অনেক ডিফিকাল্ট, এবং যারা পাচ্ছে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সফল না হয়ে ডিফল্ট হচ্ছে। যার কারণে আস্তে আস্তে কিন্তু যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংকগুলো ছাড়া, তাদের এই ধরনের খাতে ঋণ বিতরণের তাদের অনেক। আর যেটি এর আগে আমি বলেছিলাম সেটি হচ্ছে যে, আমাদের যে এসএমই খাতে আমাদের টার্নওভার বা রিটার্নটা অনেক ভালো। যেমন আমরা দেখেছি ব্র্যাক ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক এবং এনজিও গুলো আপনার এসএমই খাতে ফাইন্যান্সিং করেছে, এবং তারা 20 থেকে 30% পর্যন্ত স্টিল নাও ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু রিটার্নটা ভালো আছে। কিন্তু বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো, যারা হাজার হাজার শত শত কোটি টাকা লোন নিচ্ছে, সিআইবি ক্লিন করে একসাথে সব ব্যাংকে একসাথে অ্যাপ্লাই করে একসাথে লোন নিচ্ছে, অথবা সিন্ডিকেটেড লোন নিচ্ছে, তারা কিন্তু রিটার্ন দিচ্ছে না, এবং আইনের মার পেঁচে পড়ে বছর পর বছর ব্যাংকে টাকা দিচ্ছে না, এবং স্বল্প মেয়াদী লোনকে দীর্ঘমেয়াদী লোনে কনভার্ট করছে। প্লাস পাশাপাশি তারা কিন্তু ব্যাংকে প্রভিশনের ঘাটতি বাড়াতে মানে সহযোগিতা করছে। তো সেদিক থেকে
আমি একজন বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও সাহেব আছেন, আমি তার মাধ্যমে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টর দু খাতেই কিন্তু আমরা দেখছি রিসেন্ট ট্রেন্ডটা হচ্ছে লোনের যে ডিফল্ট রেট বাড়ছে, লোনে হয়তো তারা দেখা যায় তাদের বার্ষিক প্রতিবেদনে লোন কম দেখাচ্ছে কারণ সেটিকে প্রভিশন করে ফেলছে, অথবা তাদেরকে মানে আবার রিশিডিউলিং ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি রিটার্নটা কম। অর্থাৎ যে ডিফল্টার তাকে আবার রিশিডিউল করে দিল, তখন এটাকে রেগুলারাইজ করে দিল, অথবা টাকা পাবে না মনে করে সরিয়ে রাখলো। কিন্তু আলটিমেটলি কিন্তু আমি নিজে একটি রিকভারি এজেন্সি চালাই এজি লজিস্টিক্স, তো আমি অনেকগুলো ব্যাংকের রিকভারি এজেন্ট। আমি যেটি দেখতে পাচ্ছি রিকভারি করতে গিয়ে আমি কয়েক হাজার কোটি টাকার ফাইল রিকভারি করছি, তো সেদিক থেকে দেখছি ব্যাংকগুলো যে লোনগুলো দিয়েছে ভুয়া সিকিউরিটি দিয়ে দিয়েছে, অথবা ভুয়া মালিক সাজিয়ে দিয়েছে, অথবা থার্ড পার্টি মর্টগেজ দিয়েছে, কিন্তু সেই লোনের অরিজিনাল যে ক্লায়েন্ট যে লোনটা নিয়েছে তার সাথে সম্পত্তি বা সিকিউরিটি কোনো রিলেশন নাই, এবং একজন একই সাথে তার আত্মীয় স্বজন বিভিন্ন নামে বেনামে তারা একসাথে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছে, কিন্তু তাদের মেইন টার্গেট হচ্ছে লোনটা না দেওয়া। এবং মতিঝিল সহ বিভিন্ন কর্পোরেট সেক্টরে একটা চক্র আছে, তারা 10%, 5%, 6% লোন করে দেওয়ার অফার তারা বিক্রি করে। আমরা আরো আসবো আপনার কাছে, শুনে আসি। জি, সামগ্রিকভাবে আলোচনাটা যেভাবে চলছিল তার সাথে দর্শকের একটি ফোন আছে, তো মূল আমরা এই বিষয়ে এই অংশে হয়তো এই বিষয়টির প্রতি বেশি মানে আলোকপাত করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে ব্যাংকে টাকা আছে বলা হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা সেই টাকা আসলে নিতে পারছে কিনা বা নেয়ার ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কি? আর দর্শকের একটি প্রশ্ন ছিল, দর্শকের প্রশ্নের উত্তর আগে দিয়ে নেই। দর্শকের প্রশ্ন যেটা করেছেন যে এন্টারপ্রেনিয়র হিসেবে তারা যে নতুন উদ্যোক্তা হিসাবে তারা কোথায় টাকা পাবেন, উনি দর্শকের জাস্ট ওনার উদ্দেশ্যে বলি, এন্টারপ্রেনিয়র হতে কিন্তু টাকার দরকার হয় না, বুদ্ধি দরকার, মেধার দরকার। ওনাকে প্রথমে বুঝতে হবে টু বি এন্টারপ্রেনিয়র হোয়াট ইজ রিকোয়ার্ড। আপনাকে একটা বিজনেস শুরু করতে গেলে কি কি দরকার, এই বিজনেসে প্রফিটেবিলিটি আছে কিনা, বিজনেস থেকে টাকাটা ফেরত আসবে কিনা, এটা যদি উনি নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু ব্যাংক কোনো সময় টাকা নাই সেই জন্য ওনার প্রবলেম হবে না। টাকা হয়তো ওনার ইকুইটি অল্প থাকবে, ব্যাংক নিজে ইকুইটি দেয়, ব্যাংক কিন্তু ইকুইটি তো দেয় না, ব্যাংক লোন দেয়, নিজস্ব ইকুইটি অল্প হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যাংক প্রথমে দেখে যে উদ্যোক্তাটা আসছে সেই উদ্যোক্তা হিসেবে সে তার কতদূর সফলতা আসতে পারে। ব্যাংক টাকা দেয় কাদের টাকা? আপনার টাকা, ওনার টাকা, পাবলিকের টাকা। আমাকে খেয়াল রাখতে হবে এই টাকাটা আমাকে যেভাবে নিচ্ছি ঠিক আমাকে প্রফিট সহ বা ইন্টারেস্ট সহ আবার ডিভিডেন্ড আমাকে ফেরত দিতে হবে টু দ্য ওনার্স, টু দ্য ডিরেক্টরস, টু দ্য স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার্স। ব্যাংকের দায়িত্ব অনেক বেশি। আমাকে এখানে দর্শকের একটা প্রশ্ন আছে, আমরা নিয়ে এসে আবার আপনার এখান থেকে শুরু করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী জিম কম্পোজিট লিমিটেডের এমডি তানিয়া আকন্দ বলছি। জি বলুন। আমি হলো আজ থেকে 11 বছর আগে একটা সেলাই মেশিন দিয়ে বিজনেস শুরু করছি। আজকে এ পর্যন্ত 51টা লুম করছি, তারপরে সেকেন্ডারে 2টা শোরুম আছে, আমি বিজনেস চালিয়ে যাচ্ছি। চারটা হলো এমব্রয়ডারি মেশিন করেছি। তো এ পর্যন্ত যতগুলো ব্যাংকে গেলাম প্রতারিত ছাড়া কোনো কিছুই হইলো না। অনেকেই বলে যে মহিলাদের জন্য এসএমই এই সে এটা সেটা, নারী উদ্যোক্তাদের জন্য এই আছে সেই আছে, আসলে আমরা কাজের বেলা গিয়ে কিছুই পাইনি। ধন্যবাদ, আমরা শুনি এ বিষয়ে। এটা হয়তো ওনার ব্যক্তিগত, হয়তো কোনোভাবে উনি প্রতারিত হয়েছে, আমি জানি না কার কাছে প্রতারিত হয়েছেন। ব্যাংকের কাছে প্রতারিত হওয়ার কথা না। উনি যদি প্রপারলি অ্যাপ্রোচ করতে পারেন, উনি যদি ভালো উদ্যোক্তা হন, যে কোনো ব্যাংক, আমরা একদিনে কিন্তু রাতারাতি কোনো উদ্যোক্তা বিরাট একটা ব্যবসায়ীতে পরিণত হয় না, ধীরে ধীরে উঠে আসে। এবং যে কোনো ব্যাংক যদি দেখে যে একটি উদ্যোক্তা বা কোনো বিজনেসম্যান ভালো করছে, অবশ্যই ব্যাংক তাকে এগিয়ে আসে এবং তাকে ছোট থেকে বড় করতে নিয়ে আমরা নিজেরাই করেছি। যারা 5 লাখ টাকা লোন ছিল তারা এখন 50 কোটি টাকার লোন নিচ্ছে, যারা ক্ষুদ্র ছিল তারা আস্তে আস্তে ক্ষুদ্র মাঝারি হয়েছে, মাঝারি থেকে বড়। সুতরাং ইটস নট দ্যাট এটা একদম মানে হঠাৎ করে বলে দেওয়া যাবে না যে সবাই প্রতারিত করছে না। হ্যাঁ, প্রতারিত হয়তো হয়েছে, কেউ কেউ যে হয়নি তা না, হয়তো হয়েছে, কিন্তু সেরকম লোকের যে হয়তো উনি যার কাছে গেছেন তারা হয়তো সেই ধরনের ইন্টিগ্রিটি অথবা সেই ধরনের প্রপার ব্যাংকের কাছে যাননি, যার জন্য প্রভাবিত হয়েছে। কিন্তু যে কোনো ব্যাংকার যদি দেখে যে একজন সফল উদ্যোক্তা হিসাবে আপনি পরিচিত করতে পেরেছেন নিজেকে, তাহলে অবশ্যই সে ব্যাংক তার জন্য এগিয়ে আসবে, এটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা,
আমরা যে যে বিষয়টি বলছিলাম যে উদ্যোক্তা যারা আছে, মানে যারা পরিচালনা করতে চায় ব্যাংকের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে বিভিন্ন ব্যবসা পরিচালনা করতে চায়, তাদের প্রাথমিকভাবে কি কি বাধার সম্মুখীন হতে হয় বা আপনাদের কাছে কি ধরনের অভিজ্ঞতা আছে এ বিষয়ে আমরা শুনবো। একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা বাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি। আশা করি আমাদের ছেড়ে যাবেন না। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জি, জনাব ফজলে রশিদ যে কথাটি বলছিলাম, এবং ডক্টর আলমগীর আলম একটি কথা যুক্ত করেছিলেন যে যাদের আসলে সেই অর্থে যারা ধনী আমরা বলি বা যাদের, তারাই শুধু লোন পেয়ে যাচ্ছে, কিংবা প্রান্তিক জনগোষ্ঠী বা যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে লোনের ব্যাপারটা সেরকম হচ্ছে না। এবং দর্শকদের যে দুজনের প্রশ্ন তাদেরও মোটামুটি একই। একটা কথা আছে, কথাটি সর্বাঙ্গে সত্য নয়। কথাটি হলো, তিনি ব্যাংকার যিনি বৃষ্টির সময় ছাতারে সরিয়ে নেন। এখন কিন্তু সে দেশে, আমার দেশে এটা আর নাই। ব্যাংকার আগে বলতো যে ব্যাংকাররা তখনই ছাতা দেন যার বৃষ্টির সময় ছাতার প্রয়োজন, তখন ছাতারে যখন বৃষ্টি আসে তখন ছাতারে সরিয়ে নেন। এখন কিন্তু সেই জিনিস নাই। দেশে প্রায় 57টি ব্যাংক এখন। প্রত্যেকটা ব্যাংক তাদের নিজস্ব স্টাইলে চলে, প্রত্যেকটা ব্যাংক তাদের নিজস্ব কম্পিটিশন মোকাবিলা করে চলতে হয়। এবং এখানে কোনো ক্লায়েন্টকে আমি কিন্তু জোর করে নিয়ে আসতে পারবো না। এভরি ক্লায়েন্ট হ্যাজ দেয়ার ওন চয়েস। প্রত্যেকে তার নিজস্ব ওয়ে অফ ডুইং থিংস আছে, প্রত্যেক ব্যাংক তার পলিসি আছে, প্রত্যেক ব্যাংকে তার নিজস্ব ভঙ্গিতে এগিয়ে চলে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ব্যাংকের টাকা কাকে আমরা দিচ্ছি, বেশি টাকা তাকেই দিচ্ছি যার প্রচুর আছে। ব্যাংক কিন্তু এমন এক প্রতিষ্ঠান যে বিভিন্ন লোকের কাছে টাকা নিয়ে লগ্নি করে, এবং আমাদেরকে এনশিওর করতে হয় টাকা সঠিকভাবে ফিরে আসে। দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো টু হুম উই আর ইনভেস্টিং। আমরা যাকে লোনটা দিব তাকে যদি প্রপারলি আমরা সিলেক্ট করতে পারি, লেন্ডিং বা বরোয়ারকে আমরা যদি প্রপারলি সিলেক্ট করতে পারি, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ অল লোন, যদি প্রপার সিলেক্ট করতে পারে তাহলে কিন্তু আপনার এই প্রশ্নটা দাঁড়ায় না যে আমরা ভালো লোককে দিচ্ছি, তাকেই দেয়। ইউজুয়ালি দেখবেন যে যারা বড় বেশি লোন পাচ্ছে তারা কিন্তু প্রুভেন হয়ে গেছে, তারা এখানে পেয়েছে, ওখানে পেয়েছে, ওখানে পেয়েছে। আমি দেখছি ওনাকে আরেকজন ফজলে রশিদ এই বিষয়ে অনেকক্ষণ ধরে একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নেই। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে ভালো উদ্যোক্তা না ভালো ব্যাংকার? আগে তো ভালো ব্যাংকার হতে হবে, তারপর তো ভালো উদ্যোক্তাকে খুঁজে বের করবে। তো সেই ক্ষেত্রে যদি বিভিন্ন ডিরেক্টরের লোক বা বিভিন্ন যদি অদক্ষ লোক ব্যাংকে বসানো হয়, তাহলে সে কি করে ভালো উদ্যোক্তা খুঁজে বের করবেন এবং ভালো ব্যবসা করবেন? আচ্ছা, দুটি হয়তো পরিপূরক, একটার সাথে আরেকটা। আর কি প্রশ্ন কি হলেন? মানে বলছেন যে ভালো উদ্যোক্তা না ভালো ব্যাংকার দরকার। পরিচালন সমস্যা, ডিরেক্টর। না, দেখেন, ব্যাংক চালায় কিন্তু উদ্যোক্তারা বা না, বা ব্যাংক ভালো ব্যাংকার, যে কোনো ব্যাংক চালাতে ভালো ব্যাংকার দরকার। পরিচালক যারা তারা কিন্তু ব্যাংকের পলিসি করে দেন, দিস ইজ হাউ দ্য ব্যাংক শুড রান, এটা ওনারা একটা পলিসি করে দেন। কিন্তু ব্যাংকের ডে টু ডে ফাংশনে ব্যাংকের ভালো ব্যাংকার বা ব্যাংকাররাই কিন্তু ব্যাংক চালান। ব্যাংকাররা এই জন্য ভালো দরকার, যেটা বললাম, একটা যদি ভালো উদ্যোক্তা বা ভালো বড়োয়ার যদি আমরা সিলেক্ট করতে ফেল করি, আমরা যদি না করতে পারি, তাহলে কিন্তু ব্যাংকের সমস্যা দেখা দেবে। এবং এই সমস্যা কিন্তু যদি একবার ঢুকে পড়ে ব্যাংকে, এটা কিন্তু ওই যে বললেন একটু আগে আপনি বলছিলেন যে প্রভিশন, একটু কথা বলছিলাম যে যখনই কোনো লোন খারাপ হয়ে যায়, লোন খারাপ হলে তার জন্য প্রফিটকে হিট করবে, প্রভিশন করতে হবে, সেটাকে আবার রিকভারি করতে হবে, সব কস্ট বেড়ে যাবে। এবং কস্ট যখনই বাড়ে তখন কিন্তু লেন্ডিং রেট আর কমানো সম্ভব হয় না। আমরা হয়তো 5% বা 6%-এ ডিপোজিট নিচ্ছি, আমাকে দিতে পারছি 9, 10, 11-তে। যদি কোনো কারণে আমার লস বেড়ে যায় বা যদি খারাপ লোন বেড়ে যায়, তখন কিন্তু আমার কস্ট বেড়ে যাবে, সুতরাং তখন আর লেন্ডিং রেট কমানো সম্ভব না। দিস আর অল সাইক্লিক্যাল। এখানে আমি অত্যন্ত বিনয়ের সাথে একটি বিষয় দ্বিমত পোষণ করব, সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টরের যে কালচার, সেটিতে দেখছি যে প্রতিটি ব্যাংকেই, সরকারি হোক বেসরকারি হোক, যারা পরিচালনায় থাকে তাদের একটি অনেক বড় ধরনের নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন লোন ডিসবার্সমেন্টে, টাকা আনার ক্ষেত্রে না, লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে। এবং আমরা দেখেছি যে একটি ব্যাংকের পরিচালকটা অন্য ব্যাংকে লোন নিচ্ছে দেদারসে, আবার সেই ব্যাংকের পরিচালক এখানে নিচ্ছে। যেহেতু নিজেদের ব্যাংকে লোন নেওয়ার আগে যে যত স্বেচ্ছাচারিতা ছিল সেটি আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখন হচ্ছে তুমি আমাকে দিবে, আমি তোমাকে দেব।
তো এই যে কালচার, আর প্লাস হচ্ছে নামে বেনামে ব্যাংকের পরিচালকরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তাদের মামাতো খালাতো ভাই বা তাদের সিস্টার কনসার্ন গুলোতে যে লোন নেয়, সেই লোনগুলোও কিন্তু মানে সবচেয়ে বড় ওভারডিউ হয়। আমরা যদি ব্যাংকিং পরিসংখ্যান দেখি গত এক বছরে, ডক্টর আলমগীর আপনি এখান থেকেই বলবেন, একজন দর্শক আছেন। জি, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আমার নাম ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আরাফাত, আমি বাড্ডা থেকে। জি বলুন। হ্যাঁ, আচ্ছা, না আমার প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা ব্যাংক, আমার একটা অ্যাকাউন্ট আছে 4 বছরের ব্যাংকে, তো আমরা যদি গয়না কোথাও, আমরা যদি টাকা ধার নিতে যাই, গয়না বন্ধক রাখি। আচ্ছা, আমরা আসলে ওনার কথাটা ক্লিয়ার না। আমি যেটি বলছি যে গত এক বছর ধরে যদি আপনি ব্যাংকিং যে ট্রেন্ডটা দেখেন, যে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 11,000 কোটি টাকা, এবং সেটিও কিন্তু সেপ্টেম্বরে আপনার আরো বেশি ছিল। শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়ার জন্য কিছু কিছু লোনকে রিশিডিউল করা হয়েছে, যার কারণে আপনি সেটি বছর শেষে 2016 সালে হয় 16 ডিসেম্বরে 62,172 কোটি টাকা হয়, যেটি সেপ্টেম্বরে ছিল 65,731 কোটি টাকা। অথচ 2015 সালে খেলাপি ঋণ তার আগের বছরের তুলনায় বেড়েছে 1,216 কোটি। কোথায় 1,000 কোটি টাকা বাড়লো, আর পরের বছরে এসে 11,000 কোটি টাকা বেড়েছে। তো এই যে একটা সিরিয়াসলি লোন বাড়ার যে ট্রেন্ড, আর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে 42,000 কোটি টাকা ঋণ অবলোপন করা হয়েছে, অর্থাৎ হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে কিন্তু মৌলিকভাবে খেলাপি ঋণ এবং ব্যাড ডেট বলেন, যেই টার্মেই তারা বলুক, বিএল বলে, আরো অনেকগুলো টার্ম বলে, তো সেদিক থেকে 1 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে মার্কেটে খেলাপি ঋণ। অথচ যারা পরিচালক আছে তাদের টোটাল আপনার পেইড আপ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল সব মিলিয়েও কাছাকাছি হবে। এখন আমার যেটি বক্তব্য সেটি হচ্ছে, আমাদের যে সরকারি ব্যাংকগুলো, সেগুলোতে রাজনৈতিকভাবে বিভিন্ন নেতা কর্মী তাদের রাজনৈতিক ডেডিকেশনের কারণে ক্ষমতায় আসলে তাদেরকে পুরস্কার হিসেবে ব্যাংক দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আমরা বেসিক ব্যাংকে দেখি যে আব্দুল্লাহ বাচ্চু যা খুশি করেছে, এখন রাষ্ট্রের সর্বোচ্চ সে মদত পেয়ে এখন পর্যন্ত দুদকের লিস্টে তার নাম আসেনি। অথচ বাংলাদেশের আপামর জনসাধারণ জানে যে তার নির্দেশে সব লোনগুলো দেওয়া হয়েছিল। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যে বেসরকারি ব্যাংকও কিছু কিছু ব্যাংক, আমি প্রিমিয়ার ব্যাংকের কথা বলবো না, সেখানে যথেষ্ট আপনার জবাবদিহিতা আছে, কিন্তু কিছু কিছু ব্যাংক ইভেন নতুন হয়েছে, এমন কিছু ব্যাংকের ব্যাপারেও স্বেচ্ছাচারিত অভিযোগ হয়েছে। ইভেন পরিচালক না, অথচ বোর্ড মিটিং এ গিয়ে বোর্ড মিটিং করে এসেছে, যেটি নিয়মের বাইরে। ইভেন বেনামে একজন প্রবাসী, দুজন প্রবাসীর আপনার উপস্থিতি দেখিয়ে তারা বোর্ড মিটিং এ ভুয়া সাইন দিয়ে তারা বিভিন্ন ডিসিশনে প্রভাবিত করেছে। তো সেদিক থেকে আমরা যেটি সুস্পষ্ট ভাষায় মানুষের যে বক্তব্য, সেটা হচ্ছে যে টোটাল ব্যাংকগুলো হচ্ছে সাধারণ মানুষের টাকা পয়সা রাখার কাস্টোডিয়ান। বাংলাদেশ ব্যাংক হচ্ছে আইনকে তদারকি করবে, আর ব্যাংকগুলো মানুষের টাকাকে রাখবে, লক্ষ লক্ষ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিকে নিয়ে বিনিয়োগ করে সেটি থেকে রিটার্ন দিবে, ব্যাংকও তার অপারেশনাল খরচগুলো মেটাবে। কিন্তু আমরা দেখছি যারা মৌলিক দায়িত্বে আছে, ব্যাংকের সর্বোচ্চ পজিশনে যে সিইওরা আছেন, প্লাস যারা পরিচালক এবং নীতি নির্ধারণী আছেন, তারা ব্যাংকগুলোকে, অবশ্যই এখানে এক্সেপশন আছে, অবশ্যই এখানে প্রফেশনাল ব্যাংকারদের কথা আমি উড়িয়ে দেব না, কিন্তু কিছু কিছু ব্যাংকার এবং বেশিরভাগ পরিচালকরা ব্যাংকটাকে একটা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লোন তুলে নেওয়ার হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছে। আমরা সাম্প্রতিক ট্রেন্ডের নাম উল্লেখ করে আমরা সবাই জানি যে কিছু কিছু গ্রুপ বিভিন্ন ব্যাংকগুলোকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নেতৃত্বে চলে আসার, দখল করার, কমিটি সরিয়ে দেওয়ার, চেয়ারম্যান সরিয়ে দেওয়ার, ব্যবস্থাপনা পরিচালক সরিয়ে দেওয়ার যে ট্রেন্ড নিয়ে তারা এক একটা ব্যাংকগুলোতে কবজা করছে, এবং সেখান থেকে শত শত হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে নামে বেনামে। এগুলো কিন্তু এক্সপোজ হবে মিডিয়াতে আরো পরে, কিন্তু যা ঘটার ঘটে যাবে। বেসিক ব্যাংক যখন বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক ছিল, সেই বেসিক ব্যাংকের মতো শক্তিশালী একটি ব্যাংকের শক্তিশালী ভিত্তি একজন আব্দুল হাই বাচ্চু কিন্তু শেষ করে দিয়েছে। আমরা অতীতে শেয়ার বাজারের অধপতন একবার না দুবার আমরা ফেস করেছি, এখন আবার দেখছি একবার মানে নামে বেনামে নাম সর্বস্ব শেয়ারগুলো আবার উকি দিচ্ছে। তো ঠিক তেমনি ভাবে শেয়ার বাজার যেরকম মানুষকে সর্বশান্ত করেছে, হাজার হাজার মানুষের পুঁজি শেষ করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে ব্যাংকিং সেক্টরটা একমাত্র এই মুহূর্তে আর্থিক খাতে মানুষের আশা ভরসার প্রতীক, বা সাধারণ মানুষের সারা জীবনের পুঁজি ব্যাংক রাখছে।
এখন ব্যাংকগুলোতে যদি সরকারের নজরদারি না বাড়ে, বাংলাদেশ ব্যাংকের নজরদারি না বাড়ে, ব্যাংকগুলোতে যদি এই যে পরিচালক নিয়োগের ক্ষেত্রে আবার আইন সংশোধন হচ্ছে, এক পরিবার থেকে অনেক বেশি লোককে 2 মেয়াদের জায়গায় 3 মেয়াদে থাকতে দিতে হবে, এক পরিবারের 2 জনের জায়গায় 4 জনকে রাখতে দিতে হবে, এই যে দাবিগুলো এবং দাবিগুলো সরকার মেনে নিচ্ছে, সেটিতে জবাবদিহিতা থাকবে কিনা এটি অনেকে সংশয় প্রকাশ করে। পাশাপাশি এতগুলো বেসরকারি পর্যায়ে ব্যাংক হওয়ার পরও রাজনৈতিকভাবে এক একজনকে খুশি করার জন্য, এক এক পার্টির চেয়ারম্যানকে, প্রধানকে, এক এক নেতাকে খুশি করার জন্য এক এক ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে, তারা আবার টাকা দিয়ে সেই ব্যাংক বিক্রি করে দিয়েছে এবং সেই ব্যাংকগুলো এখনো বাংলাদেশে এক্সপ্যান্ড করতে পারে না। ছোট্ট একটি অর্থনীতির দেশ আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশে এখন আবার নতুন 2টি ব্যাংকের কথা বলা হচ্ছে, হয়তোবা সেখানে 2-এর জায়গায় 20টি ব্যাংকও হতে পারে। কিন্তু ব্যাংক হচ্ছে টাকা রাখার এবং টাকা খরচ করার একটি লাইসেন্স। এত বড় একটি সেনসিটিভ বিষয় আমরা কিন্তু অযাচিতভাবে ছড়িয়ে দিচ্ছি সারা বাংলাদেশে। শুধু ব্যাংক না, আমরা ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু অনেক বড় অরাজক পরিস্থিতি দেখছি, যেটি হয়তো সাধারণ পত্রপত্রিকা এবং মিডিয়াতে আসছে না। কারণ ইন্স্যুরেন্সও কিন্তু ডিপিএস এর মতো বিভিন্ন সেভিংস স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের থেকে টাকা নেয়, কিন্তু ক্লেম থাকলে তখন দেয় না। এই যে বিভিন্ন আর্থিক খাতে মানুষের যে বিশ্বাসঘাতকতা, মানুষ যে প্রতারণার শিকার হচ্ছে। শেয়ার বাজারে দেখেন 10 টাকার মৌলভিত্তিক শেয়ার, যার কোনো ঘরবাড়ি নেই, যার ফ্যাক্টরি নাই, সেই শেয়ার 100-500 টাকা 1000 টাকা পর্যন্ত। আলমগীর, আমরা শুনবো আপনার কাছে বেশ কিছু বিষয়ের অবতারণা করেছে, তার মধ্যে একটি বিষয় যদি আমরা বলি যে এই যে নতুন ব্যাংক, যে 2টি ব্যাংকের কথা উনি বলেছেন যে অলরেডি চলে আসছে, কিন্তু আমরাও এই পরিসংখ্যানও আমাদের কাছে আছে যে মোট জনগোষ্ঠীর একটা বিরাট অংশ এখনো আনব্যাংকড আছে। সুতরাং সেই বিষয়টি কি, প্লাস নতুন যে ব্যাংকগুলো অনুমোদন দেয়া হয়েছিল সেই ব্যাংকগুলোরও আমরা 1 বছরে যে পরিচালন মুনাফা তাতেও বেশ সন্তোষজনকই বলা হচ্ছে। এই সবকিছু নিয়ে আমরা আলাপ করব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ফজলে রশিদ, আমরা আপনার কথা শুনবো। একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে তারপরে আসছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি পারভেজ আহমেদ বলছি। জি পারভেজ, যেটা হচ্ছে যে এই ডক্টর সাহেব যা বলেছেন, আসলে ব্যাংকের অবস্থা যে অনেক খারাপ, রিক্রুটমেন্ট গুলা খুবই আত্মীয় স্বজনদের হয়। আগে আমাদের সময়ে বলতো যে উই ফাইন্যান্স দ্য পারসন বিহাইন্ড দ্য কোম্পানি। এখন অ্যাকচুয়ালি যেভাবে ফাইন্যান্স হচ্ছে দেশের অবস্থা, আসলে উনি ডক্টর সাহেব আমার মনে হয় 5-10% আলোকপাত করেছেন। কারণ আর ব্যাংকাররা বলতে চান না, ব্যাংকাররা একটা ভিশাস সার্কেলের মধ্যে পড়ে গেছে এবং ওনারা আসলে ফাইন্যান্স গুলো নষ্ট করে এবং মর্টগেজ ছাড়া কোনো ফাইন্যান্স হয় না। আই ডিসএগ্রি উইথ এন্টারপ্রেনিয়রশিপ যেটা বলে, আমার যুগে কিছু হতো, এই যুগে আসলে কিছু হয় না। তো গভর্নমেন্ট যদি খুব কেয়ারফুলি চিন্তা না করে, এন্টারপ্রেনিয়র বের হবে না এই দেশ থেকে, বিকজ ব্যাংকার ঠিক হতে হবে। তো আগের সেই ব্যাংকার নাই তো। আচ্ছা আচ্ছা, জি, ওনার কথায় বুঝতে পারছেন যে ব্যাংকিং এর ভেতরে এক ধরনের দুষ্ট চক্রের কথাই উনি বললেন আর কি। জি, প্রথমে আলমগীর সাহেবের কথাই বলি। অনেকগুলো ক্ষোভের কথা বলেছেন, সেটা ফলোড বাই আমাদের দর্শক। হ্যাঁ, আপনি যেভাবে কথাগুলো বলেছেন অনেকটা সত্যি, তবে যেভাবে জেনারেলাইজ করেছেন আমার মনে হয় সেটা সত্যি না। না, আমি কিন্তু বলেছি এক্সেপশন অনেক। এক্সেপশন, আমার মনে হয় এক্সেপশনটাই বেশি। হ্যাঁ, কিছু দুষ্ট চক্র, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গাতে আছে। নিক লিজেন কি ছিল না সিঙ্গাপুরে? ছিল। যে ব্যাংকটা ব্যারিংস ব্যাংক 100 বছর পুরনো ব্যাংক একদিনে শেষ হয়ে গেছে, সেরকম কি আমাদের দেশে নাই? আছে। তো তার মানে এটা না যে সবাই যে খারাপ হয়ে গেছে, সব লোনই যে খারাপ হচ্ছে, তাহলে কিন্তু ব্যাংকটা, গোটা ব্যাংক কিন্তু ঘুরে পড়ে যেত। গোটা বাংলাদেশের যদি আপনি চিত্র যদি দেখেন, আমাদের ইকোনমি যেভাবে আগাচ্ছে, ব্যাংকরা ইকোনমির মূলে আছে এবং যার জন্যে এখনো দেশের প্রবৃদ্ধি আগাচ্ছে। আমি বলি না যে ব্যাংকে কোনো দুষ্ট খত নাই, আছে, কিন্তু নগণ্য। কিন্তু নগণ্যটাও কিন্তু 1 লক্ষ কোটি টাকা না, সে হতে পারে, বাট টোটাল যদি আপনি টোটাল লোন অ্যামাউন্ট বিচার করেন তাহলে দেখবেন কিছুই না। আর এটা কতদিনে, ওভার এ পিরিয়ড অফ লাস্ট 40 to 50 ইয়ার্স এটা হয়ে আসছে। সুতরাং আপনি যদি বলেন যে রাতারাতি সব নষ্ট হয়ে গেছে, এতটা ফ্রাস্ট্রেশন, কিন্তু 1 বছরে 10,000 কোটি টাকা বেড়েছে। ওটা বললাম যে ফার্স্ট ইফ ইট ইজ নট প্রপারলি সিলেক্টেড, আপনি যদি প্রপারলি মনিটর না করেন, প্রপারলি যদি অ্যাড্রেস না করেন, আপনি একটা লোনকে জাস্ট অ্যাড্রেস করলেন অন্যভাবে, যেভাবে অ্যাড্রেস করা উচিত ছিল। আপনাকে কিছু অয়েনমেন্ট দিয়ে এটাকে টেম্পোরারি আপনি ট্রিটমেন্ট দিলেন, এটা কদিন পরে আবার এটাই হয়েছে এখানে। আরেকটা ভদ্রলোক একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন বা কথা তুলেছেন যে রিক্রুটমেন্ট গুলো খারাপ।
প্রত্যেক ব্যাংকে কিন্তু তার নিজস্ব রিক্রুটমেন্ট পলিসি আছে। প্রত্যেক ব্যাংকে প্রত্যেক বছর ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হয়, যেটা হোল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ময় কম্পিট করে নেওয়া হয়। ওখানে তো কয়েক হাজার ছেলে পরীক্ষা দেয়, মেয়ে পরীক্ষা দেয়, এবং তার থেকে গুটি কয়েক, মেবি 100, মেবি 200, মেবি 300, হয়তো 7-8টা ব্যাংকে 7,000 বা 5,000 বা 10,000 ছেড়ে নেওয়া হয়। সুতরাং যে সবকিছুই যে খারাপ হচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। এতটা হতাশাজনক না, এই ধরনের পরীক্ষা আবার অনেক সময় আইবি এর মাধ্যমেও নেওয়া হয়। আমরা আমাদের পরীক্ষা নেই প্রপার। এখানে কিন্তু কিছু কিছু নতুন ব্যাংক তারা আবার ডিরেক্টরদের সুপারিশে কিছু রিক্রুটমেন্ট হচ্ছে। দেখেন, এটা তো এক্সেপশন, তো সব জায়গাতে হয়, সব জায়গাতেই হচ্ছে। আপনি কি চিন্তা করতে পারেন যে আমাদের যে ন্যাশনাল যে কারিকুলাম বোর্ডের মধ্যে দেখা গেল যে আমাদের যে সিলেবাস যেটা হওয়ার কথা, যেটা দেওয়া হয়েছিল, সেটা অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন না ফলো করে অন্য কিছু ফলো করে, সেটা কি হলো? সেটা কি এমনি হচ্ছে? ডেফিনেটলি দেয়ার আর সাম প্রবলেম সমাজে থাকবে, কিন্তু প্রবলেম মানে এটা না যে সব নষ্ট হলো। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রবলেম অ্যান্ড গেট দ্য প্রপার সলিউশন। আমরা যদি মনে করি সব নষ্ট হয়ে গেছে, এতটা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। Definitely there are good person, there are good borrowers, good entrepreneurs, এবং তারা যদি আমাদের কাছে প্রপারলি আসে, we have no reason। আমি তো দেখি আমাদের, would you believe it, প্রিমিয়ার ব্যাংকের মতো ব্যাংক we have, there are 57টা ব্যাংক আছে। গত বছর আমাদের হাইয়েস্ট ডিপোজিট গ্রোথ ছিল 27% ডিপোজিট গ্রোথ, লেন্ডিং গ্রোথ ছিল 33%, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট। আই থিংক ডেফিনেটলি আপনার পেপারে দেখেছেন। আমরা ক্লাসিফিকেশন কমিয়ে নিয়ে 4-এর নিচে আসার চেষ্টা করছি, প্রায় 5-এ নিচে চলে আসছে। আপনি যদি বলেন দিস আর অল, সেখানে একটি নেতৃত্ব আছে, যে নেতৃত্বকে সবাই ভয় পায় যে এখানে আর যাই হোক বাটপারি করে টাকা নেওয়া যাবে না। কিন্তু অনেক ব্যাংকের, আমি বলি যেমন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান মহোদয় সহ আপনারা সিইও সহ আপনারা সবাই একনিষ্ঠ ছিলেন দেখে সেখানে ডিফল্ট লোন বাড়তে পারেনি। আবার কিছু ব্যাংকে, যেসব ব্যাংকে এমডি, চেয়ারম্যান, ডিরেক্টর সবাই মিলে চিন্তা করছে না এখান থেকে কিছু বেনিফিট আনতে হবে, সেদিক থেকে তো সেটা জন্য আমি বলবো ইয়েস, আপনার হয়তো কথাটা পিছিয়ে নিশ্চয়ই কোনো যুক্তি আছে, আপনার সেই ইনফরমেশন আছে। বাট বাংলাদেশ ব্যাংক, দে আর রেগুলেটরি বডি হিসেবে দে আর ভেরি কেয়ারফুল। আমি বলবো ওয়ান অফ দি বেস্ট রেগুলেটরি এখন ইন দ্য ওয়ার্ল্ড, যদি বলি অ্যামাং দ্য সেন্ট্রাল ব্যাংকস। আমাদের কোনো উপায় নাই কোনোভাবে কোনো দিকে ছাড় দেওয়ার। উই হ্যাভ টু ডিসক্লোজ আওয়ার এভরিথিং। এখন তো ড্যাশবোর্ডে মনিটর হয়, আমি কি আজকে আমার কোনটা ক্লাসিফাই হচ্ছে, কোনটা কালকে হবে, কোনটা 7 দিন পর হবে, দিস আর অল ভিজিবল। বাংলাদেশ ব্যাংকের আগে যেটা কি হতো, ইম্পোর্ট করার জন্য আইএমপি ফর্ম জমা দিত না, মাসের পর মাস, বছর বছর দেখা যাচ্ছে। কদিন আগে বেরিয়েছে, কিছুদিন কিছু বেরিয়েছে, কিন্তু এখন তারা দেখতে পায়। এবং মনিটরিং এখন এতটাই প্রখর যে এখন কিন্তু কোনো ইচ্ছা করলেই আপনি যে একটা অন্য কিছু করবেন সেটা সমস্যা, সেটা করার ফজলের সাথে আরেকটি বিষয়ে বলা হচ্ছিল যে বিশাল জনগোষ্ঠীর একটা খুব বড় অংশ আনব্যাংকড আছে, এই ব্যাপারটি যেমন বলা হচ্ছে, পাশাপাশি আরেকটি বিষয় যে নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা আছে কিনা এ বিষয়ে বলবেন। আরেকজন দর্শক আছেন। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি সুজয় শাহ বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো আলমগীর স্যারের কাছে যে ব্যাংকিং মেধা যে এখন নাই বললেই চলে, কারণ প্রথমত তাদের ডিএসওদের লোক নেওয়া, দ্বিতীয়ত প্রমোশনের ক্ষেত্রে কারচুপি করা, তৃতীয়ত তাদের পছন্দ মতো যোগ্যতা না থাকতেও তাদেরকে টেবিলে বসানো, এবং সার্ভিসের ক্রমোন্নতি নষ্ট হয়ে যাওয়া। এসব কারণে ব্যাংকিং প্রতি মানুষের আস্থাটা হারিয়ে ফেলছে। এটা কিভাবে এখান থেকে উত্তরণ হওয়া সম্ভব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনছি, একটু শুনে আসি। আপনি যেটা বলছিলেন যে আমাদের এখানে এতগুলো ব্যাংক আছে, তারপর নতুন ব্যাংকের দরকার আছে কিনা। আপনি দেখবেন গত কিছুদিন আগে, কয়েক বছর আগে যে 9টি ব্যাংক দেওয়া হলো, বলা হয়েছিল এবং ওপেনলি বলা হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলো দেওয়া হয়েছে। ধরে নিলাম রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে, তাই যদি হয়ে থাকে তাহলে এতগুলো ব্যাংক কিভাবে চলছে? যদি রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়ে থাকে হতে পারে, কিন্তু তাদের পিছনে নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছিল, যেটা সেন্ট্রাল ব্যাংকের একদম একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো মিট করেই কিন্তু দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা যেটা বলা, আমি যেটা ফিল করি সেটা হলো আমাদের দেশে এখনো বিরাট একটা পপুলেশন কিন্তু আনব্যাংকিং অবস্থায় আছে, যার জন্য এখন আমরা যেটা যাচ্ছি যে আমরা ইনস্টেড ওপেনিং ব্রাঞ্চেস কস্ট বিয়ারিং না করে আমরা এজেন্ট ব্যাংকের থ্রুতে যাচ্ছি। এজেন্ট ব্যাংকের বিভিন্ন জায়গাতে এজেন্ট নিয়োগ করছি, যারা হু উইল ডু দ্য ব্যাংকিং জবস
so they can provide banking service to the general mass. তো এখানে নতুন ব্যাংক কতটুকু যুক্তিসঙ্গত এটা ভেবে দেখার দরকার আছে। আর শুনছি আরো দুটো আসবে, উনি যেটা বললেন আলমগীর সাহেব যে হয়তো দুটো জায়গায় 20টাও আসতে পারে, হতে পারে, বাট এখানে যদি কম্পিটিশনের ব্যাপার আসে তাহলে নিশ্চয়ই এটা কতটুকু কম্পিটিশন করবে এবং এই কম্পিটিশন কতটুকু ভাইবল হবে এটা ভেবে দেখার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, আমি যেটি বলবো সেটি হচ্ছে প্রথমত প্রশাসন, ব্যাংকের যে অভ্যন্তরীণ প্রশাসন, সেই প্রশাসনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হয়। তো কিছু কিছু ব্যাংকের বোর্ডে যখন পরিবর্তন হয় তখন আমরা দেখি পরিবর্তনটা আকস্মিক এবং অনেকটা ভুতুরে অথবা অস্বাভাবিক ক্ষিপ্রতায়, সবচেয়ে সিনিয়র মোস্ট পজিশনগুলোতে নাটকীয়ভাবে অনেক বড় উলটপালট হয়ে গেছে এবং দেখা যাচ্ছে এক জায়গা থেকে সুনির্দিষ্ট জায়গার লোক সুনির্দিষ্ট ব্যাংকে যাচ্ছে। এই যে চেঞ্জগুলো একই ট্রেন্ড হওয়াতে মানুষ প্রশ্নগুলো করছে। পাশাপাশি যে রিক্রুটমেন্ট, উদাহরণস্বরূপ এমন একটি ব্যাংক, পুরনো একটি শক্ত ভিত্তির ব্যাংক আছে যে ব্যাংকে আমার দেশের বাড়ি চট্টগ্রাম, ওই ব্যাংকে 90 বা 70-80% আপনার ব্যাংকার দেখবেন চট্টগ্রামের। তারা সবাই বলবে নিশ্চয়ই এখানে ডিরেক্টররা এদেরকে ঢুকিয়েছে। না তো, একটি ব্যাংকে তো কম্পিট করার কথা। আমার দেশের মানুষের উপকার হয়েছে, কিন্তু আমি তারপরেও বলবো এটি একটি প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে যায় যে এই ব্যাংকে চট্টগ্রামের লোক এত বেশি কেন, যে সব ব্রাঞ্চে গেলেই চিটাগং এর লোক পাওয়া যাচ্ছে। তার মানে কি ডিরেক্টররা চিটাগং এর, তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মানে এমন কোনো পদক্ষেপ যাতে না হয় যাতে করে প্রশ্নবোধক প্রশ্ন সেম হচ্ছে আপনার। এটা হচ্ছে উনি যেটি বলেছেন ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্টটা আপাত দৃষ্টিতে মানে অনেক কম্পিটিটিভ এবং অনেক আইবি এর থেকে পাস করা অনেকে ঝরে পড়ে এবং অনেক রেশিওটা, প্রবাবিলিটি রেশিওটা টেকার চান্স অনেক কম, কারণ কম্পিটিশন অনেক টাফ হয় এবং পজিশনের চেয়ে অ্যাপ্লিকেন্ট অনেক বেশি থাকে। কিন্তু পরবর্তী দেখা যায় অনেক ব্যাংকের চেয়ারম্যান, ডিরেক্টর, তাদের সুপারিশে এমটিও না হলো ইনডাইরেক্টলি আপনার খণ্ডকালীন নিয়োগগুলো হচ্ছে জুনিয়র অফিসার, ক্যাশ অফিসার, কিছু কিছু পজিশন আছে। আলমগীর আমাদেরকে শেষ করতে হচ্ছে, জাস্ট শেষ মুহূর্তে একটি কথা বলবেন, সেটি হচ্ছে ডক্টর আলমগীরের কথার সূত্র ধরেই বলি যে আবারও আলোচনায় আসছে শেয়ার বাজার এবং ব্যাংক এক্ষেত্রে বিনিয়োগকারীদের একটা আশা ভরসার স্থলই হয়ে যায়, বিশেষ করে ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ার থাকার কারণে। এ বিষয়ে যদি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন 30 সেকেন্ডে। দেখেন, ব্যাংক এখন পর্যন্ত আমাদের দেশে যে কটি ইনস্টিটিউশন যা আছে, এখন কিন্তু ব্যাংক কিন্তু তাদের মধ্যে অন্যতম। আমি বলি ব্যাংক ইজ স্টিল ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাকচার্ড ইনস্টিটিউশনস এখন পর্যন্ত। হ্যাঁ, ব্যাংক নিয়ে, ব্যাংকের শেয়ার নিয়ে যারা প্লে করেছেন বা প্লে করেন, বা ব্যাংকের শেয়ার না, যারা শেয়ার নিয়ে প্লে করেন তারা কিন্তু বা ছোটখাটো প্লেয়ার না, এবং যারা সবাই ওনাকে সবাইকে চিনেন বা যারা প্লে করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন যদি না হয় তাহলে ইট উইল কন্টিনিউ টু হ্যাপেন। তবে ভালো ব্যাংক, ভালো মৌলভিত্তি সম্পন্ন, শুধু ব্যাংক না, যে কোনো কোম্পানি, ইফ ইট ইজ বেসড অন গুড ফান্ডামেন্টালস, যদি সেভাবে দেখে আপনি ইনভেস্ট করেন, আপনি যদি না বুঝে অন দ্য বেসড অন রিউমার যদি ইনভেস্ট করেন, ইউ আর ডেফিনেটলি বাউন্ড টু লুজার। বাট আপনি যদি না জেনে শুনে বুঝে করেন তাহলে, যেমন আপনি ছোট্টখাটো কথা বলি, দেয়ার আর প্লেয়ার্স যারা ইচ্ছা করে রিউমার ছড়ায় যে এইটা দিস ইজ গোয়িং টু গিভ ইউ হিউজ ডিভিডেন্ড, আপনি ছুটলেন তার পেছনে ইনভেস্ট করতে, দাম হু হু করে বাড়ছে, আপনি ভাবছেন আরো বোধহয় বাড়বে, আরো ইনভেস্ট করলেন, দেখলেন যে একদম হঠাৎ কাঙ্ক্ষিত ডিভিডেন্ডও দিল না, কিংবা রাইটের ডিক্লারেশন আছে বলে তারা কিন্তু অন দি স্ট্রিট। সুতরাং আপনাকে বুঝতে হবে এই জিনিসটা, এটা কিন্তু মানে খুব স্বাভাবিক যে এভরিবডি উইল ট্রাই টু প্লে। একটা শব্দই বলবো, শেয়ার বাজারে উস্ফলনের মূল দায়ী ছিল শুরুটা ব্যাংকিং সেক্টর। তারা তাদের লিমিটের বাইরে এক্সপোজ করে বাজারটাকে অনেক ফুলিয়ে দিতে, এখন তো আর সেই সুযোগ নির্মমভাবে তারা বেরিয়ে এসেছে। অফকোর্স সেটা আমি এগ্রি করি, যেমন আমাদের যতটুকু ইনভেস্ট করার কথা তার চেয়ে অনেক বেশি ইনভেস্ট করে ওভার এক্সপোর্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নেটল টাটা মাই টিভি সংলাপ। পরিশেষে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে ব্যাংকিং এর মাধ্যমে যে সুফল পাওয়ার কথা সেটি যাতে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রেও নিশ্চিত হয়, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি মাই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।